আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিথ্যা স্বপ্ন ভাই, আপনি লাস্ট বলেন মিঠে বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আপনাদের দুজনকে শুভেচ্ছা। আপনাকেও ভালো বলুন। ভালো লাগলো শুনে। লাস্ট যে আলোচনাটা শুনছিলাম, আজকে একটু দেরিতে শোনা শুরু করেছি, যদিও আমি আবার ইউটিউবে জানি না আজকে আসিফ ভাই শুরু থেকে ছিলেন কিনা, তবে শুনবো। রাত্রে শোয়ার সময় আমি শুনতে শুনতে অনেক সময় ঘুমিয়ে পড়ি। তবে কাস্ট সিস্টেম নিয়ে আপনাদের যে আলোচনাটা লাস্ট যেটা হলো ইচ্ছে মৃত্যু ভাইয়ের সঙ্গে, এবং ভদ্রলোকের নাম কিষেন গুপ্ত দেখলাম, যাই হোক ভালো লাগলো। আমি কয়েকটা জিনিস জুড়তে চাই। আমার এটা শুনেও ভালো লাগলো। আমি ভেবেছিলাম আগে আপনি বোধহয় হিন্দু ব্যাকগ্রাউন্ড, আপনি যেভাবে না মানে আজকে শুনলাম সেটা, কারণ আপনি ওই কয়েকদিন আগে শিব পুরাণ নিয়ে কিছু কথা বলছিলেন, কারোর সাথে ডিবেটে কথা বলছিলেন, তো আমি ভাবলাম বোধহয় আপনি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি একটু জুড়তে চাই এই কাস্ট সিস্টেমে। আমাদের বাংলায় মানে বিশেষ করে পশ্চিমবাংলায়, যেটা পশ্চিমবাংলায় কাস্ট সিস্টেমটা অনেকটা এখন স্তীমিত হয়ে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে। লোকজন অত পরোয়া করে না, বিবাহ হয়, লোকের আদান প্রদান যেগুলো, বা এই এখন ওই মোড়ার অদল বদল এই জিনিসটাও খুব কম টম হয়, সেরকম হয় না। এর পেছনেও কারণ আছে, তবে মানে সেটার প্রধান কারণ হচ্ছে যেহেতু ব্রিটিশরা এখানে ছিল, ব্রিটিশরা এখান থেকে তো আধুনিক শিক্ষাটাকে শুরু করেছিল। এবার আধুনিক শিক্ষাটা শুরু হওয়ার পরে এই বঙ্গদেশেই সেই কারণে এত তখন মানে বিজ্ঞ ব্যক্তিরা বা সেই ধরনের মানুষগুলো তখন বেরিয়ে এসেছিল, যারা কিনা এই সমস্ত সংস্কারের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন। যেমন ধরুন হিন্দু ধর্মের যেটা সতীদাহ প্রথা ছিল, তার জন্য রাজা রামমোহন রায়কে প্রচুর কষ্ট করতে হয়েছে। এমনকি উপনিষদ থেকে, বেদ থেকে তার তর্জমা করে ভাটপাড়ার যে যারা ইয়ে ছিলেন আর কি, ওই টোলগুলোর যেসব ব্রাহ্মণরা ছিলেন, সেই সব ব্রাহ্মণদের সাথে লড়াই করা, তর্ক করা, ইত্যাদি ইত্যাদি করে অনেক কিছু করে তারপর সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন। এছাড়াও যেটা স্বাস্থ্যসম্মত নয় বলে বিধবা বিবাহ যেটা ছিল, সেটাকেও বিদ্যাসাগরকেও অনেক লড়াই লড়তে হয়েছে, এবং নিজের ছেলেকেও একজন বিধবার সাথে বিয়ে দিয়ে তারপর তাকে প্রমাণ করতে হয়েছে যে সে ব্রাহ্মণ হলেও, মানে সে যে উনি তো ব্রাহ্মণ ছিলেন, তো ওনাকে একজন বিধবার সাথে ওনার ছেলেকে বিধবার সাথে বিয়ে দিয়ে ওনাকে শুরুটা করতে হয়েছিল। তো বিভিন্ন কারণেই হোক না কেন, শিক্ষার জন্য হয় বা যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে আমি বলি ইচ্ছে মৃত্যু ভাই, অনেকেই আছে তথাকথিত ধরুন কমিউনিস্ট, বুঝতেই পাচ্ছেন, সেই কমিউনিস্টরা তারা তো ধর্মই মানে না, অথচ তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদের যে রিচুয়ালগুলো আছে, প্রত্যেকটার বিয়ে নিজেদের সবর্ণের মধ্যে দিয়েছে। যেটার মধ্যে তাদের হস্তক্ষেপ করা সম্ভব। যদি হস্তক্ষেপ করা সম্ভব নয়, যেখানে ধরুন মেয়ে এখন প্রেম করলো কারোর সাথে, প্রেমে জড়িয়ে পড়লো একটা অন্য অসবর্ণ বা হতে পারে মুসলিম কারু ঘর সঙ্গে, সেখানে হয়তো বা কিছু করতে পারছে না, কারণ মেয়েও লিবারেল, তো তার ফলে সেও ওইটাকে নিয়ে লড়াই করছে। তখন সেই জায়গায় দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ বাড়ির মেয়ে মুসলিমের সাথেও বিয়ে হচ্ছে, আবার কোনো কায়েস্তের বাড়িতেও বিয়ে হচ্ছে, বা শূদ্রর বাড়িতেও বিয়ে হচ্ছে। কিন্তু যে জায়গাটা হস্তক্ষেপ করা সম্ভব, সেই জায়গাগুলোতে কিন্তু তারা হস্তক্ষেপ করে, এবং বাকি বাইরে গিয়ে তারা কিন্তু এমন ভাব করে যে কোনো ধর্মই মানে না, তারা কোনো কিছুই করে না। একটা সিঙ্গেল অ্যারেঞ্জ ম্যারেজ, আমি তো বলছি একটা সিঙ্গেল অ্যারেঞ্জ ম্যারেজ তারা দেখাতে পারবে না। একদম এই ব্যাপারটা আমি 2-3 বার বলেছি, আপনিও বলেছেন দেখে ভালো লাগলো। এই পয়েন্টটা কিন্তু সবার বোঝা উচিত। এবং এরা স্টেজে দাঁড়িয়ে ইয়ে করে যে নারীবাদ নিয়ে কথা বলে, বাইরে স্টেজে দাঁড়িয়ে ধরুন ইয়ে নিয়ে কথা বলবে, বর্ণবাদ নিয়ে, আমরা সবাই সমান, অথচ ঘরে গিয়ে বউকে জামাটার গামছাটা ছুড়ে দেবে বলে কাচক। এদের বিহেভিয়ার, নারীদের প্রতি এদের আচরণ দেখেছি সব ব্যাপারে আপনার সেখানে ধরুন প্রকাশ্য জায়গায় তারা এই সমস্ত কিছু করে। এদের মতো তো দেখানোটা ব্যাপারটা, প্রবণতাটা বেশি। আপনি যেহেতু পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, তার ফলে আপনার পক্ষে জানা সম্ভব যে গত 34 বছর ধরে তাদের এখানে বা তার আগে পর্যন্ত তারা যেভাবে সমাজটাকে নিয়ে যেভাবে তারা চলেছে, তার মধ্যে যত কিছু আমাদের এখানে হিন্দু মুসলিমের জিনিসটাই অনেকটাই কম ছিল। বাড়ানোর শুরুটা কিন্তু এরাই করেছে, আমি তো বলবো যে এরাই করেছে। যদিও এখন পলিটিক্স ব্যাপারটা, হ্যাঁ এখন কেউ বলতে পারে 92 সালের রাম মন্দির থেকে অনেক বেশি হয়েছে। আমাদের মধ্যে কোনোদিন ছিল না কোনো হিন্দু মুসলিম প্রভেদ, আমাদের বিভেদ আমরা দেখিনি, মানে আমাদের জন্মের পরে। হ্যাঁ আমি নিশ্চয়ই শুনেছি, আমারও পূর্ববঙ্গে আমার পৈতৃক নয়, মানে আমার যেটা ধারণা, এখানে আমার যেটা ধারণা, সরি আমি একটু মাঝে কাটছি, কারণ আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনি ওই ইয়ে দেখেছেন, আঙ্গার দেখেছেন, আগুন যেটা উপর থেকে ঠান্ডা হয়ে যায়, তারপর উপরে একটু খড় দিয়ে নিচে থেকে ফু দিলেই ধরে যায়, মানে কয়লা।
হ্যাঁ, মানে যেকোনো ধরনের আগুন দেখবেন, ক্যাম্প ফায়ার করতে আচ্ছা গেলে আচ্ছা, দেখবেন আগুনটা হ্যাঁ নিচে হ্যাঁ ধরে হ্যাঁ নিভে হ্যাঁ যায়। হ্যাঁ, এটা আমরা বা করি, হ্যাঁ। শীতকালে আগুন পোহালেই দেখবেন তারপর উপর থেকে একটু খড় দিয়ে নিচে থেকে হুম, ফু দিলে আবার ধরে যায়। তো হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় যে এই বিদ্বেষগুলো, এই ঘেন্নাগুলো, এই জিনিসগুলো এগুলো সুপ্ত আগুনের মতো ছিল। এই পলিটিক্সটা শুধু কাজ করেছে ওই উপর থেকে খড় আর হাওয়াটা। আগুনটা কিন্তু ছিল মানুষের মধ্যে এবং ওই জিনিসটা যে ব্যবহার করা যাবে, ব্যবহার হুম, করার জন্য তো এর ভিতরে আগুনটা থাকতে হবে। তো আমার কোথাও না কোথাও মনে হয় যে এই ধর্মীয় সহিংসতা বলুন, এই জাতিবাদ, বর্ণবাদ বলুন বা ধর্মীয় যে অন্য একটা ধর্মের প্রতি বিদ্বেষ, এটা কম বেশি আমাদের মধ্যে ছিল। অনেক কারণে সুপ্ত হয়েছিল। এখন সেটা মানে মাথাচাড়া দিয়ে উঠছে আরকি। এটা আমার ধারণা। হয়তো, কারণ এটা এটা সারা পৃথিবীব্যাপী হচ্ছে তো। আসলে অপোজিট সাইডটাও অনেক বেশি সবকিছুতে উত্তেজিত হয়ে যাচ্ছে। তাদেরও কোথাও একটা অস্তিত্ব সংকট এরকম মনে হচ্ছে। বা কেউ ভাবছে, এখানে অন্য ভাই আছেন, উনি জানেন যে এখানে একটা এখন একটা কেমন একটা যেন সকলে মানে মুসলিমদের মধ্যেও একটা কেমন একটা মনে হচ্ছে যেন গাজওয়াতুল হিন্দটা হওয়ার একদম মানে আসন্ন, একদম এসে না গেছে। এবং এই মানে হিন্দুদের যেভাবে মুসলিম তোষণ হয়েছে দেখুন এই ব্যাপারটা আমি সবসময় বলি যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এবং পুরো ভারতে যেভাবে মুসলিম তোষণ হয়েছে সেখানে হুম, কিন্তু হিন্দুদের এই ইনসিকিউরিটিটা আসাটা কিন্তু অনেকটা জাস্টিফাইড, কিন্তু তারপরেও আমরা কেন এই জিনিসটাকে বারবার বলি না, কারণ হচ্ছে এই জিনিসটাকে আরো আমাদের দিক থেকে ফু দেওয়া হবে যে এটা যে খারাপ কাজ সেটা আমরা তাদেরকে বোঝাতে পারবো, তারপরে তোমরাই তো বলেছো এটা জাস্টিফাইড, তাহলে কিন্তু না, কিন্তু যে লেভেলের মুসলিম তোষণ হয়েছে ভাই, হিন্দুদের হুম, এখানে ইনসিকিউর ফিল করাটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে খুব একটা দোষের না, কিন্তু তারপরেও মানে তোমরাও হুম। যদি ভাই মুসলিমদের মতোই র্যাডিক্যাল হয়ে যাও তাহলে তো তোমাদের সঙ্গে তফাৎটা কি রইলো, তাই না? এটা তো এই জিনিসটা ঘটনাই, আমি সবসময় বোঝাতে চাই। এটা তো ঘটনাই দেখুন। ফারাজ আর্নব ভাইয়ের বাড়ি বাংলাদেশে, আসিফ মহিউদ্দিন, আসিফ আসিফ ভাইয়ের বাড়িও বাংলাদেশে। এবার ওনারা দেখুন বাংলাদেশ থেকে আজ বিতাড়িত ধর্মের স্বাধীনতা নিয়ে কথা ধর্মের ইয়ে নিয়ে কথা বলতে গিয়ে তাদের আজকে তারা বিতাড়িত। বা এরকম ভাবে আসাদ নূর আছেন, আরো অনেকেই আছেন যারা কিন্তু দেখুন আজকে যারা আমাদের যারা পূর্ববঙ্গে যাদের আমাদের বাড়ি ছিল, আমি শুনেছি, আমি তো কোনোদিন যাইনি। আমাদের বাড়ি ছিল ঢাকা বিক্রমপুরে। তো সেখানে আমাদের যে বাড়ি ছিল সেই বাড়ির সমস্ত ঘটনা শুনেছি, সবকিছু জানি। কিন্তু তাহলে আমাদের চলে আসতে হয়েছে। আমার মায়ের বাড়ি ছিল খুলনা, আমাদের চলে আসতে হয়েছে। কিসের জন্য চলে আসতে হচ্ছে? শুধুমাত্র একটাই রিজন, সেটা হচ্ছে হিন্দু কারণে। এবং সেখানে সব মানে স্বধর্মটা পালন করা যাবে না। পালন বলতে গেলে কি পালন করে? তারা তো তাদের মধ্যে নিজেরা থাকে বা যাই হোক, যাই করুক না কেন, সকলেই ধর্ম পালন করার স্বাধীনতা আছে। এবং আমার মা এসছে কিন্তু বিফোর 64 বোধহয়, হ্যাঁ 64 মানে 71 এর আগে। আমার বাবারা আর অনেক আগে আগে এসছে। তো এই যে আমাদের মধ্যেও একটা তো পীড়া বা কষ্ট থাকেই, যে আমরা যে হুম, হুম, একটা হুম। জায়গায় ছিলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে আমাদের ইয়ে হয়েছে, সেটা বাবা মা ঠাকুমার দ্বারা আমরা শুনেছি। এবার এই যে এখানে আসার পরে এখন যেভাবে পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে মুসলিম তোষণ চলছে, এবং এটা কিন্তু হুম, অকারণ, এর কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক বন্ধু, তার নামটা আমি আর বলছি না, কারণ আমি যেহেতু অন্য নামে ঢুকেছি, তার নামটা আমি আর বলছি না। সে মুসলিম। যখন ক্লাস 7-এ আমি পড়তাম, 7-8-এ আমাদের যে টিফিন নিয়ে যেতাম স্কুলে, সেই টিফিনের হুম। স্কুলে আমার বাড়ি থেকে যেতে হচ্ছে রুটি আর আলু ভাজা। রোজ রুটি আর আলু ভাজা। আর ভালো লাগতো না। কোনোদিন হয়তো একটু লুচি, তাও সেই আটার লুচি, মানে হচ্ছে যেটাকে মানে বাইরের স্টেটগুলোতে পুরি বলে। তো সেই এই খেতাম। তো এবার আমার ওই বন্ধু যে টিফিন বক্সে থাকতো অনেক রকমের মিষ্টি। এবার যখন থেকে ও কিন্তু ছিল মুসলিম, এবং ও খুব একটা বর্ধিষ্ণু পরিবারের ছেলে, এবং ওরও এক মানে ওর দাদু পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী ছিলেন। তো দাদু মানে মায়ের বাবা আরকি। তো তার হুম, ফলে কি তার সাথে তার সাথে মানে তার খাবারের প্রতি আমাদের তো লোভ হতই। এবার ক্লাস 7 এ ওটা হাত দেয়া যেত না। কারণ হচ্ছে একজন টিফিনে আরেকজন টিফিন খেয়ে নিলে সেটা একটুখানি কেলেঙ্কারি কাণ্ড হবে, মারধর পড়বে। 8 থেকে অনেকটা ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হয়ে যায়, এবং তখন আমরা কি করি, নিজেদের মধ্যে নিজেরা ভাগাভাগি করি। এবার এই ঘটনা শুনে যে এরকম টিফিনটা, মানে আমার ওই বন্ধু মুসলিম বন্ধুর যে টিফিনটা সবাই ভাগাভাগি, মানে ক্লাসে একটা বেঞ্চে তো 5 জন করে বসতাম। তো 5 জন করে 5 জন মধ্যে ভাগাভাগি হয়। তো সুতরাং ওর মা কি করলো, আরেকটা টিফিন বক্স বাড়িয়ে দিল। ঠিক আছে? তো হ্যাঁ। আজকে দাঁড়িয়ে আমরা যে পাশাপাশি যে বড় হয়েছি, বা কোনোদিন সত্যি কথা বলতে এরকম মনে হয় না, হ্যাঁ হতে পারে হয়তো অনেক সময় বলেছি। কেউ, আমি বলিনি, আমি এগুলো আবার বলার বিরোধী। যে কানাকে কানা, খোড়াকে খোড়া এরকম বলার আমি বরাবরই বিরোধী। তাই আমি কাউকে কখনো আঘাত করে কখনো কথা বলি না। তো অনেকে বলতো, অনেক বন্ধু, "এই মোল্লার বাচ্চা" এরকম বলতো। এটাও খুব বাজে একটা শব্দ। আ ডেরোগেটরি শব্দ, অবশ্যই শব্দ এবং আমাকেও কিছু, কিছু সময় বন্ধুদের মজা হিসাবে শুনতে হয়েছে। কিন্তু এটা বলতো। অ্যাকচুয়ালি যে কখনো, খারাপ কখনো সেটা বড় আরেকটা হয়ে শব্দ, জানতে পেরেছি। আরেকটা না সেটা আমাকেও শুনতে হয়েছে। আমি কিন্তু ১ম এ বুঝতাম না। আমাকে হ্যাঁ, শুনতে হয়েছে কি বাঙাল বলে। আমি ১ম এ ভাবতাম যে বাঙালটা কি? কিন্তু হ্যাঁ, আমার যেহেতু জন্মটা এখানে নয়, আমার যেহেতু পশ্চিমবঙ্গে জন্ম নয়, আমি যেহেতু অন্য স্টেটে জন্মেছি, এবং সেখানে হ্যাঁ, হ্যাঁ। কিছুটা ক্লাস 6 পর্যন্ত ওখানে পড়ে এসেছি। তার ফলে আমি এই শব্দটা সম্বন্ধে পরিচিত ছিলাম না, বাঙাল শব্দটা। এবার আমি আগে যেখানে পড়তাম সেটা হচ্ছে পুরোপুরি ইংরেজি, হিন্দি এই মাধ্যম দিয়ে পড়তাম।
তারপরে এখানে এসে বাংলা শিখে বাংলা স্কুলে পড়তে হয়েছে, বাঙালিদের সাথে পড়তে হয়েছে। তখন আমাকে বললো, শুনে টুনে বললো বাড়ি কোথায় ছিল, এই ছিল ইত্যাদি ইত্যাদি। শোনার পরে যখন শুনলো যে আমার রুট, আর আমি খুব গর্ব করে এটা বলি যে আমার রুট হচ্ছে পূর্ববঙ্গ। তো তখন আমাকে বললো ও বাঙাল। আমি হয়তো বাঙাল বলতে বলতে গালাগালি বলে, তারপরে দেখলাম বাঙাল। আমি বলি আমাকে বাঙাল বলছে। ও বললো তুই তাহলে ওকে ঘটি বল। তো তখন এটা বাঙাল ঘটি একটা ব্যাপার গিয়েছিল। তার মানে কি সবাইকে একটা ছোট করার প্রবণতা দিয়েই জীবনটা শুরু করে। এটা হচ্ছে একটা ব্যাপার, সবাইকে ছোট করে। এবং যে খাওয়া দাওয়ার কথাটা বললেন, যে খাওয়া দাওয়ার কথা বললেন, ওইটা এগিয়ে যাবে সেটা একটু বলি। আমি বললাম না যে একটা ব্রাহ্মণ পরিবার আমার বড় হয়ে ওঠা, তখন আমি কিন্তু বেশ মুসলিমই ছিলাম, ঠিক আছে, এমনি 5 টাইম নামাজ পরে একটু ছিলাম। তো তারপর ওদের বাড়িতে থাকতাম, খেতাম। তো ওরা স্পেশালি আমার জন্য হালাল করা মাংস নিয়ে আসতো, নিজেরা কিন্তু খেত, কিন্তু আমি কখনো কিন্তু কাটা মাংস সেই সময় খাইনি। তো মুসলিম হিসেবে কিন্তু এই জিনিসটা হ্যাঁ। আপনার এখন বয়স কত? আমার বয়স ওই ধরে রাখুন ওই 30 কিছু না মনে করলে বলুন। না 30 আছি, বলতে অসুবিধা নেই, 30 এর কাছাকাছি। আমি 50 আপ। হ্যাঁ, তো এবার ঘটনা হচ্ছে যে আমি ধরুন এখানে 86 থেকে আছি। আমি সত্যি কথা বলবো, কোনোদিন আমি শুনিনি হালাল হারাম। আমরা শুধু বাংলাদেশ থেকে যে সাবান আসতো, কেয়া সাবান কেউ কখনো আসতো, দোকানে দেখতে পেতাম, ওর পেছনে লেখা থাকতো 100% হালাল। ঠিক আছে, হালাল হারাম এই শব্দটা সম্বন্ধে একেবারেই পরিচিত ছিলাম না। আপনাকে আমি বলছি না, আপনারা পরিচিত ছিলেন না, কিন্তু এই মাংসটার ব্যাপারে জাস্ট বলি, একটা ব্যাপারে, শুধু এই মাংসটার ব্যাপারে মুসলিমরা একটু করতো সেই সময়। আমিও একটা সময় করেছি, আমার এখন নিজেরই ভাবলে খারাপ লাগে। হতে পারে আপনি যেহেতু 30 বছর বললেন, আমি 20 বছর আমার জন্য দেখুন, মানে আমার একটা ধরুন পিকনিকও হচ্ছে, একটা মুসলিম বন্ধুর জন্য আমার কিন্তু 9টা হিন্দু বন্ধু কিন্তু তারা কিন্তু হালাল করা মাংস খেত। কিন্তু আমি মানে একটা মুসলিম বা একটা ধার্মিক হলে, আমি বলি একটা ধার্মিক হলে মানুষ কেমন হয়, বিশেষ করে মুসলিমরা কিন্তু এই জায়গায় কখনো আপোষ করে না। আমি যখন মুসলিম ছিলাম তখন কিন্তু আপোষ করিনি, কিন্তু আজকে আমি যখন দাঁড়িয়ে এই জিনিসটা ভাবি যে ওরা কতটা লিবারাল জায়গায় ছিল বা ওরা কতটা ছিল, কাজেই সেই জায়গারও কিন্তু ভাবনা চিন্তা করাটা আমার প্রয়োজন হয়েছে আর কি। ভবিষ্যতে যখন ধর্ম ত্যাগ করেছি ধরুন এতগুলো বছর, এগুলো কিছু ম্যাটার করে না, এখন একসঙ্গে ড্রিঙ্ক করি, ঠিক আছে, একসঙ্গে ড্রিঙ্ক করি, একসঙ্গে সব করি। একটা কথা বলি, এখনো পর্যন্ত কিন্তু হিন্দুদের মধ্যে, অধিকাংশ হিন্দুদের মধ্যে এই নিয়ে কোনো রকম ভাবে হালাল বা হারাম নিয়ে কোনো সমস্যা নেই, বা তারা মানে মুসলিমরা যেমন ভাবে হালাল হারামটাকে যেভাবে ভাবছে, কিন্তু আমরা কিন্তু আমি কাউকেই দেখিনি তাহলে আমাদের এই অঞ্চলে মুসলিম দোকানগুলো, মানে মুরগির দোকানগুলো বা খাসির দোকানগুলো চলতো না। অধিকাংশই তো মাংসের বিক্রেতা, বেশিরভাগ হিন্দুকে দেখেছি তারা প্রেফার করে মুসলিম খাসি মাংস থেকে দোকান, মানে খাসি দোকান থেকে। অধিকাংশই তাই। এখন আর বলতে গেলে নেই হিন্দু খাসির মাংস নেই। আর এখন তো রেওয়াজি, আমি যদিও রেওয়াজি খাই না, কিন্তু মানে আমি দেখেছি যে কেউই হালাল হারাম নিয়ে ভাবিতই নয়, বরঞ্চ একটা প্রোপাগান্ডা চলে, যেটা কিছু ধর্মীয় জায়গা থেকে প্রোপাগান্ডাটা হয়। ধর্মীয় বলতে গেলে যে ধর্মীয় সংস্থাগুলো আছে, যেমন ধরুন বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা এই ধরনের কিছু আছে, যে দেখুন এইভাবে হালাল মার্ক এটা পয়সা পায় হচ্ছে আরব দেশ পায়, এর যে অ্যাক্রিডিশনের জন্য। ছাড়লাম একটা জিনিস জাস্ট আপনাকে বলি, সরি আমি এই আলোচনাটা একটু ওই জায়গায় স্পেসিফিক করে শেষ করতে চাইছি। সেটা হচ্ছে যে আমি যেভাবে ওনার সঙ্গে কথা বলছিলাম সেই কথাটা আপনাকেও বলবো, যে আপনি যখন বলছেন না যে এতটা বেশি জাতিবাদ বর্ণবাদ নেই, যখন আমরা এই আলোচনাটা চলে যাবো না যে কতটা কম কতটা বেশি, তখন দেখবেন যেটুকুও হচ্ছে সমাজে সেটুকুর বিরুদ্ধে কথা বলার জন্য আর কেউ নেই। কাজে যতদিন আমাদের সমাজে একটা মানুষও তার বর্ণের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কথা বলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু আপনি ধরুন একটা হিন্দু ফ্যামিলি থেকে বিলং করছেন, আমি ওনাকেও বললাম আপনাকেও এবং আমাদের মতো সবাইকে এগিয়ে এসে কিন্তু এই জাতিবাদ বর্ণবাদ থেকে নির্মূলে শেষ করতে হবে, কি বুঝতে পেরেছেন? তো আপনাকে দেখবেন চোখের সামনে বা হবে, এটা কিন্তু ঘোরভাবে বিরোধিতা করবেন আর কি। দেখুন এটা নিয়ে একটা রিসেন্ট আমি একটা আপডেট আপনাকে দিই। তিরুপতি মন্দিরের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, এটা একটা বিখ্যাত মন্দির, তিরুপতি মন্দির। তো তিরুপতি মন্দিরে যেটা গত বোধহয় 5-6 বছর আগে থেকে বোধহয় ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওখানকার যে পৌরোহিত্য যারা করবে তারা তো আগে ব্রাহ্মণ পরিবারের থেকে ছিল, এখন কিন্তু শূদ্র থেকেই ওটা যাবে। ঠিক আছে, এবার ধরুন এই ঘটনাটা কি হয়েছে, আমাদের যে বিভিন্ন যে স্ক্রিপচার গুলো আছে সেগুলোর তো ভুল ব্যাখ্যা বহু জায়গায় করা হয়েছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এই প্রশ্নটা একদিন আমাদের আসিফ ভাই করেছিলেন, কাউকে একজন করেছিলেন, আমি এটা তখন তো আর কানেক্ট হতে পারিনি, আর উত্তর দিতে পারিনি, যে উনি করেছিলেন যে এরকম ভাবে আজ পর্যন্ত কাউকে শুনি, মানে আপনি দেখেছেন যে শূদ্র থেকে ব্রাহ্মণে উন্নীত হয়েছে কেউ কিনা, মানে কথাটা এরকম আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে হিন্দু স্ক্রিপচারে এরকম ভাবে লেখা আছে যে কোথাও একটা মানে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গা ডেভেলপ করা যায়, মানে আসা যায় একেবারে। এই যে বংশ পরম্পরায় যে এরকম জাতিভেদ গুলো, এটা কখনোই সেরকম ভাবে ছিল না, কিন্তু এটা ভুল। না এটা একদম ভুল বলছেন, এটা একদমই ভুল কথা। আপনাকে একটু এক্সাম্পল দেবো তাহলে। না এক্সাম্পল আমি এখানে নেবো না বা শুনবো না, কারণ এটা একদম ভুল কথা। কেন বলি, কারণ একদম ফান্ডামেন্টাল যেটা বেদ, আমরা যদি বেদে দেখি একদম জন্মভিত্তিক, আমরা যদি মনুসংহিতা দেখি যেটা হচ্ছে আপনাদের বেদে বর্ণবিভেদ নিয়ে কথা আছে।
কি বলছেন আপনি? এ বাবা, না বেদ! না আমি জানি না, আমি জানি না, আমি আপনি আপনি আপনাকে জাস্ট আমি একটা এখানে বেদের আপনি আপনি ঋগ্বেদটা পড়ুন। ঋগ্বেদেই মূলত পেয়ে যাবেন যেখানে ওই ৪ টে না, বর্ণের উৎপত্তি মনুসংহিতায় কিভাবে আছে, হচ্ছে। এবং মনুসংহিতায় আছে। মনুসংহিতা যেটা বলি, মনুসংহিতাটা অনেকে এড়িয়ে যেতে চায়। কিন্তু বলি এই মনুসংহিতাটা যেটা একটা বেদ স্বীকৃত গ্রন্থ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই মনুসংহিতার নিয়ম অনুযায়ী কিন্তু ওই জন্মের ১০ থেকে ১২ দিনের মধ্যে যে ছেলের নামকরণ বা ছেলের উপনয়ন, যে পৈতে, এগুলো কিন্তু সব মনুসংহিতা মেনেই হয়। এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে যে একটা ব্রাহ্মণ ছেলের নাম হবে আপনার গুণবাচক, ক্ষত্রিয় ছেলের নাম রাখতে হবে বলবাচক, ঠিক আছে? বৈশ্য ছেলের নাম হবে ধনবাচক এবং শূদ্রের ছেলের নাম রাখতে হবে নিন্দাবাচক, ঠিক আছে? এবং বেদে বেদে নেই কি বলছেন আপনি? তাহলে ইমিডিয়েট আপনার সমস্ত তো হতে পারে, ইন্টারনেটে আমি অ্যাভেলেবেল জানি আছে, সব আপনি তো আর পড়ুন। জানি না। তার যাই সাথে হোক, তারই সাথে আপনাকে গীতার একটা উদাহরণ দিই। অনেকে বলে না যে শ্রীমদ গীতাতে বলে ওই গুণ কর্ম বিভাজন যে একটা ইয়ে আছে আপনার হুম, শ্লোক, হুম, সেখানে ইয়ে ওই জিনিসটারও আগের শ্লোকগুলো একটু আপনি পড়ে দেখবেন। সেটা মজা হচ্ছে যে কোন কর্মের ভিত্তিতে যাত্রা ডিসাইড হচ্ছে জানেন? আগের জন্মের কর্মে। মানে আগের জন্মে সে যদি পূর্বজন্ম। ভালো কাজ করে থাকে, হ্যাঁ, তাহলে এই জন্মে ব্রাহ্মণ হবে। আগের জন্ম যদি খারাপ কাজ করে থাকে সে তাহলে শূদ্র হবে। তার মানে শূদ্রকে অলরেডি বুঝতে পারছেন কোন জায়গায় রাখা হচ্ছে। তো মানে ভগবদ্গীতাতেও পুরো জন্ম পাবেন ইয়েতে আরকি। হতে মানে পারে, জন্মটাও খারাপ আপনি হিসাবে যেটা দেখানো বলছেন হয়েছে। আমি অস্বীকার করছি না, কারণ আমি এটা নিয়ে আমি এটা নিয়ে জানি না। যেটা জানি সেটা নিয়ে বলতে পারি, কিন্তু যেটা জানি না সেটা নিয়ে বলতে পারবো না। তবে আমি যেটা যতটুকু আর কি শুনেছি বা যতটুকু দেখেছি, যতটুকু দেখা তো প্রশ্নই ওঠে না, কারণ আপনি জানেন হিন্দুদের মধ্যে একটু এই ধরনের তাদের নিজস্ব শাস্ত্রগুলো পড়ার ব্যাপারে তাদের খুব উদাসীনতা না, এটা আছে। একদিক থেকে ভালো জিনিস। এই জিনিসটা আছে বলেই কারণ আমাদের ভারত কিন্তু ডেভেলপ করেছে, ঠিক আছে? এই যে ধরুন একটা কথা বলি, এই যে ধরুন ফারাজ অর্ণব ভাই বা ধরুন আজকে আমাদের আসিফ ভাইয়ের যে লেভেলের পড়াশোনা তাদের মুসলিম ধর্মগ্রন্থগুলো নিয়ে, অন্যান্য বিষয়েও আসিফ ভাইয়ের আছে, ফারাজ অর্ণব ভাইয়ের আমি যা বলতে পারবো না। তবে ওনারা যে লেভেলে ওনারা এই বিষয়টাকে মানে ওনাদের বলতে গেলে ওনাদের যে ধর্মে আর কি ওনারা জন্মগ্রহণ করেছেন সেটাকে নিয়ে যেভাবে ওনারা পড়াশোনা করেছেন, রীতিমতো যার মানে এটা নিয়ে কিছু বলার নেই, কোনো রকম ইয়ে করেনি। কিন্তু হিন্দুরা তো একটু উদাসীন, তারা নিজেরা গীতা পড়েও না, তারা বেদ তো পড়ার কথা দূরে থাক, এখন সংস্কৃতকে তো অনেকটাই দূরে থাকে, তার সংস্কৃত যেহেতু পড়তে পারে না, তার ফলে ওই গান বাজনা আর ইয়ের মধ্যেই যতটুকু শুনতে পায়। তবে আপনার একটা কথা আমার ভালো লাগলো, যেটা যেটা আপনি যেটা বলছিলেন যে এরকম ভাবে ওই বি আর আম্বেদকরের কথা, উনি অনেক চেষ্টা করেছিলেন, এবং তার সঙ্গে যেটা পলিটিক্সের সম্পর্ক, মানে দেখুন বি আর আম্বেদকর করেছিলেন জাতিভেদ যে ব্যাপারটা এবং সংরক্ষণ প্রথাটা, ওটা কিন্তু মাত্র 10 বছরের জন্য। সেটাকে কন্টিনিউ করতে 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 আজ 75, 76, 77 বছর হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু সেই জাতিভেদ ব্যাপারটাকে মানে জাতিভেদটা রাখার জন্য পলিটিক্যাল পার্টিগুলো তারা ওইখান থেকে ইনসেন্টিভ নেবে বলে তারা কিন্তু এটাকে তুলতেও চায় না। না, আজকে ১০ যদি বছরের কালকে জন্য করা হলেও আপনাকে জাস্ট সরি একটু থামাচ্ছি এখানে। কারণ এই বলুন। সংরক্ষণের যে প্রসেসটা বা ধরুন যে ইয়ে হয় যে এক্সট্রা সিট বা ধরুন যে এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা মানে কোটা, অ্যাকচুয়ালি কোট আনকোট যেটা হ্যাঁ, কোটা সিস্টেমটা আছে। কোটা, তো হ্যাঁ। সেটা সেটা ভারতের কোটা যে সিস্টেমটা মানে এই কাস্ট ভিত্তিক কোটা সিস্টেমটা, এটা কিন্তু অর্থ মানে কে কত গরিব, কে কত বড়লোক সেটার জন্য কিন্তু এই কোটা সিস্টেমটা নয়। এটা কিন্তু এটাই তো বলছি। সম্পূর্ণরূপে ডিসক্রিমিনেশন বলে দিই আপনাকে। এটা সম্পূর্ণরূপে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে একটা কোটা, ঠিক আছে? এবার যতদিন না পর্যন্ত শুনুন, যতদিন সমাজের মধ্যে এই ডিসক্রিমিনেশন থাকবে, মানে কোটা মানে একটু আর্টিকেলগুলো একটু পড়ে দেখবেন, সেখানে ক্লিয়ারলি মেনশন আছে যে যতদিন এই ডিসক্রিমিনেশন থাকবে, ততদিন পর্যন্ত এই কোটাগুলো থাকবে। যেদিন দেখবেন ডিসক্রিমিনেশন শেষ, সেদিন এই কোটাগুলো উঠে যাবে। কোনোদিন এই শেষ কোটাগুলো হবে দরকার না, পড়বে না। কোনোদিন তো শেষ হ্যাঁ, হবে না। তাহলে তাহলে সেইজন্য আমরা এই কোটা আলোচনাতে যাবোই না। কারণ হচ্ছে এই ডিসক্রিমিনেশন। ধরুন আমি একটা উদাহরণ দিই। ধরুন এই আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে থেকে দেখতে গেলে একটু বুঝতে পারবেন না। আপনাকে একটু বিহার বা রাজস্থানের পার্সপেক্টিভ এ একটু জানি, ভাবতে হবে। তো আপনি ওই আরো জায়গায় বলছিলেন ধরুন, হরিয়ানার কথা বললেন, আপনি হ্যাঁ, হরিয়ানার কথা আমি জানি, হরিয়ানা ওই জায়গায় শুধু ধরুন নট শুনুন অনলি আমি হরিয়ানা, আপনি সাউথেও সাউথেও আছেন না? অসম্ভব ধরুন আছে। আমি একটা ছোট্ট জিনিস বোঝাই। কোটার যে জাস্ট ইয়েটা একটুখানি বুঝিয়ে দিই, মানে একটু ফিল করতে পারবেন জিনিসটা। ধরুন একটা দলিত ছেলে বা একটা দলিত মেয়ের সঙ্গে কোনো একটা খারাপ ঘটনা ঘটলো। এবার সে পুলিশ স্টেশনে গিয়ে দেখছে সব সবর্ণ, সব হুম, ব্রাহ্মণ ট্যাগওয়ালা। তো হুম, এর হুম, সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যায় যে তার সমস্যাটা বা তার প্রবলেমটা একনলেজ করা বা সেইভাবে মন দিয়ে বোঝা বোঝার মতো মানুষ একদম। থাকবে না। এবার এই কারণেই এখানে কোটাটা জরুরি হয়ে যায় যে রিপ্রেজেন্টেশন। এখানে কোটার থেকেও বেশি মানে শক্তিশালী ওয়ার্ড যেটা সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এবার বিশেষ করে এই আইনি জায়গাগুলোতে সমস্ত বর্গের মানুষের যদি রিপ্রেজেন্টেশন থাকে, আমার মনে হয় যে কাউকে ন্যায় পেতে সুবিধা হবে। এই কারণে জরুরি হয়ে যায় এই রিপ্রেজেন্টেশন বা এই কোটার জায়গাটা। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র কিন্তু আর্থিক নয়। বোঝা গেছে? কারণ না, এমনও জায়গা আছে যেখানে প্রচুর বড়লোক কোটি টাকার মালিক। ঠিক আছে? সে স্কুলের টিচার হয়ে গেছে। তারপরেও কিন্তু সমাজে তার অবস্থানটা কিন্তু বা বিয়ে বাড়িতে খেতে গেলে তার কিন্তু জায়গাটা আলাদাই থাকে। বুঝতে পারছেন? তাকে কিন্তু ওই কাস্ট ভিত্তিক সেটা গালিটা দেওয়া হয়। পশ্চিম ভারত, উত্তর ভারতের কিয়দংশ এবং দক্ষিণ ভারতে তো এটা প্রকট। এটা একেবারেই প্রকট। এটা ঠিকই বলেছেন আপনি যে এটা মানে একটা এগুলো ছেলের বাবা ছিল, একটা বন্ধু ছিল। আমি বলি আমার একটা বন্ধু ছিল হরিয়ানাতেই। ওর বাবা ছোট থেকে ওর বাবা ওদের পুরো পূর্বপুরুষ ড্রেন পরিষ্কার করার কাজ করতো। হ্যাঁ? আমি কেন এতটা বেশি কষ্ট হয় আচ্ছা, বা এতটা ফিল করতে পারি। একটু হরিয়ানার হ্যাঁ, কথা বলুন। বললেন। হ্যাঁ, বলুন। হরিয়ানার মানুষরা তো নারী বিদ্বেষীও।
ভীষণ রকম। হরিয়ানার মেয়েদের সঙ্গে আপনি কথা বলবেন তাহলেই বুঝতে পারবেন যে কি লেভেলের নারী বিদ্বেষ অসম্ভব ভাই নারী মেয়েদের বিদ্বেষী, মধ্যে। ওরা তো অসম্ভব নারী বিদ্বেষী। ওদের নিজেদের সন্তান যদি নারী হয় তাহলে ওরা কান্নাকাটি করে। এবং মেয়েদের তারপর মধ্যে পর্যন্ত নারী বিদ্বেষ আছে ভয়ঙ্কর রকম ভাই হরিয়ানার। হ্যাঁ, ছেলেদের কথা বাদই দিন। ওটাই আমি জাস্ট এটা একটু ওটাই শেষ করে নিই। জাস্ট এটা হ্যাঁ, সরি আমি এটা জাস্ট বলে নিই সেটা হচ্ছে যে আমার খুব ক্লোজ, খুব পরিচিত এবং আমি তো জিনিসগুলো জানি বলে আমার হয়তো এতটা কষ্ট হয় যখন কেউ এসে বলে, "না, না জাতিবাদ বর্ণবাদ এই তো তুচ্ছ শেষ হবে।" তখন আমার কেন এতটা ভিতর থেকে মোচড় দেয় আমি জানি। আমার একটা ক্লোজ বন্ধু তার বাবা তাদের পূর্বপুরুষ ওই ড্রেন পরিষ্কার করার কাজ করত। এবার সে কষ্ট করে পড়াশোনা করে সেই ছেলেটা কিন্তু স্কুলের টিচার হয়। ঠিক আছে? একটু মোটামুটি একটা ভালো জায়গায় এস্টাবলিশড হয়। তারপরে সে যখন মিষ্টি দিতে আসে, মানে তার বাবা যে এলাকায় মানে তাদেরই এলাকার ধরুন ড্রেন পরিষ্কার করতো। সেই মিষ্টি কিন্তু তারা নেয় না, বরং তার মিষ্টির প্যাকেট লাত মেরে ছুঁড়ে ফেলে আর বলে যে, "তোর সাহস কি করে হয় যে আমাদের উঠোনে পা দেওয়ার? তোর বাপ এতদিন এখানে সবকিছু পরিষ্কার করেছে। তুই উঠোনে পা দিলি কি করে? তুই টিচার আছিস, তোকে আমাদের মানে তুই ভাবছিস বিরাট হয়ে গেছিস? এখনো তোদের যা আছে তাই থাকবে।" এবং সেই ছেলে কাঁদতে পুলিশ স্টেশন যাচ্ছে। পুলিশ স্টেশন বলছে যে, "তোমার না জিজ্ঞাসা করে ওদের ভিটাতে চাপার দরকারটা কি ছিল?" এইখানে দরকার রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছেন যে দেখুন তাদের এটার সমস্যাটা বুঝতে। এই জিনিসটার সাথে আমি একটা রিলেট করতে পারছি। আমার ঠাকুমার মুখ থেকে শোনা গল্প। যখন পূর্ববঙ্গে হিন্দুরা আ অ সম্পদশালী ছিল, একটা সময় তো হিন্দুরা সম্পদশালী ছিল। যেভাবে যেকোনো কারণেই হোক না কেন মানে তাদের মধ্যে অধিকাংশই যে কজনই ছিল সম্পদশালী ছিল এবং তাদের বাড়িতে মুসলিমরাই কাজকর্ম করত। তারাও যেভাবে সেখানে অপমানিত হতো, অ সেখানে এখন বর্তমানে যেটা করে কি মুসলিমরা ওখানকার হিন্দুদের করে। ধরুন এক জায়গায় খেতে চায় না। এক জায়গায় খেতে চায় না। মানে আমি শুনেছি যে যদি কোনো কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে যদি কোনো হিন্দু যদি কোনো টেবিলে বসে থাকে, অন্যরা যদি মুসলিমরা যদি বসে থাকে, সেখানে যদি কোনো হিন্দু বসে, তাহলে তাকে হয় উঠে যেতে হয় অন্য জায়গায়। যদি তাকে চিনতে পারে। আমি বলতে পারব না ঢাকায়-ফাকায় এই ধরনের মানুষকে তো গায়ে তো আর সবার ট্যাগ লাগানো থাকে না যে কে হিন্দু কে মুসলিম। সেটা তো নিশ্চয়ই ট্যাগ লাগানো থাকে না। তবে এই ধরনের ঘটনা তো হয়। আসলে ব্যাপারটা হচ্ছে সমাজে এই জিনিসগুলো না বোধহয় যাওয়ার নয়। দেখুন আজকে আরব দুনিয়ার মুসলিমরা ভারতীয় মুসলিমদের বা উপমহাদেশ মুসলিমদের অনেক নিচু চোখে দেখে। আবার এদিকে যেসব খ্রিস্টিয়ানরা যারা খ্রিস্টিয়ান মানে হয়েছে ধরুন আমাদের হিন্দু থেকেই মানে যারা শূদ্র থেকে যারা আর কি পরবর্তীকালে খ্রিস্টিয়ান হয়েছে বা বিভিন্ন জায়গায় হয়েছে, তাদের আবার পাত্তা পায় না তারা এই ধরনের অন্যান্য জায়গাগুলো। অথচ দেখায় সব। আসলে এটা মনে হয় সমাজের নিয়ম যে একে অপরকে না চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তুমি আমার থেকে নিচু। এইটাই বোধহয় অ্যাকচুয়াল হয়তো কারণ যে দেখানোর জায়গাটা যে তুমি এবং আমার এবং মনের দিক থেকে এখানে একটা জিনিস এড করি ধরুন এবং একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে আপনি নিচু করে রাখলেন তো তারা মানসিকভাবে তো চাইবে একটু বড় হতে। তারা অবশ্যই আবার তাদেরই আরেকটা গোষ্ঠীকে নিচু করে নিজেরা একটু বড় নিচু হতে চেষ্টা করবে। করে। তো এই 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 কাজ এই যে আপনার এই যে ডিসক্রিমিনেশন বা এই যে বর্ণভিত্তিক আমি এর গোড়াটা কিন্তু ভারতবর্ষ অন্তত এর গোড়াটাই কিন্তু এই হিন্দু ধর্মগ্রন্থগুলোকেই মনে করি। একমাত্র রিজন কিন্তু বলে মনে করি না। কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন বলে মনে করি যে এই গ্রন্থগুলোতে এই জাতিবাদ বর্ণবাদ খুব ভয়ঙ্করভাবে আছে। একজন একটা কথা বলেছিল যে আচ্ছা ধরে নাও ভারতবর্ষ হিন্দু ধর্মের দেশ হয়ে গেল। ভারতবর্ষ এই মুহূর্তে তো সেকুলার এবং সেটা পরবর্তীকালে ওটাকে ঢোকানো হয়েছিল। ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন। তো যাই হোক সেকুলার এই যে সেকুলার শব্দটা যে ঢোকানো হয়েছিল বা পিয়ারাম্বেলে সেটা অনেক পরে। তো এবার একজন বলছিল যে ধরো আজকে ভারতবর্ষকে হিন্দু ধর্ম করে দেওয়া হলো যেমন বাংলাদেশে মুসলিম ধর্মের দেশ বলেই ঘোষণা করার চেষ্টা করছে। ওরা আর গণতন্ত্র রাখবে না। আচ্ছা পাকিস্তান তো অলরেডি মুসলিম দেশ। তো এরা যে এই যে যদি ভারতবর্ষ হিন্দু ধর্ম হয়ে গেল তাহলে কি কারোর সাথে কারোর লড়াই হবে না? লড়াই তো হবেই। তখন শুরু হয়ে যাবে এই জাতি হিন্দু ধর্মের মধ্যে যে লেজুরগুলো আছে মানে যারা এই ধরনের তাদের মধ্যে লড়াই হবে। তারপরে আবার কি দেখুন আরো একটা মজার জিনিস হুম। দেখুন। আজকে ধরুন বাঙালি যেখানে ব্যবসা করছে সেখানে যদি একটা বিহারি থাকে তাহলে সেখানে বিহারি বিদ্বেষ। এটা হচ্ছে সেখানে তো। কিন্তু বিহারি বিদ্বেষ। কেন হবে বিহারি বিদ্বেষ? কারণ হচ্ছে বিহারিরা কম্পারেটিভলি তারা অনেকটা মানে নিচু কাজ করতেও তারা পিছপা হয় না। যেকোনো। তারা নিচু কাজ করতে গেলে বলতে গেলে ধরুন কেউ রিক্সা চালাচ্ছে, কেউ হয়তো ছোটখাটো একটা কাজ করছে বা হয়তো ছোট ঠেলা নিয়ে হয়তো শরবত বেচছে। মানে ওই কি ওরা ওই যে ছাতুর শরবত যেটা করে টরে বা এই ধরনের বা একটু ভুট্টা ভাজছে বা এই ধরনের। তা ওদের হ্যাটা করবে। কারণ এটা হচ্ছে বোধহয় মানুষের স্বভাবগত চিন্তাভাবনা যে যেকোনোভাবেই হোক না কেন যেকোনো মানুষকেই ছোট করা। যদি সুযোগ পায় তার জায়গায়। আপনি অফিসে যখন দেখবেন আপনার উপরে যে বস আছেন তিনি যেই ধর্ম যেখানেই হোক না কেন যেকোনো হোক না কেন অধস্তন কর্মীদের হ্যাটা করা তার অভ্যাস বা সুযোগ পেলে তাকে একটা কোনোভাবে লেগ পুল করা তাকে না, করে। ভারতীয়দের মধ্যে তো এই একটু মানে নিজেকে সুপিরিয়র দেখিয়ে ক্ষমতা প্রদর্শনের এর একটা তো স্বভাব আছেই আমরা জানি। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই যে সেই স্বভাবটা আরো বেশি করে দেখতাম মনে করতাম। কিন্তু পরে দেখলাম যে না শুধু বাঙালিদের মধ্যে না, এই ভারতীয়দের মধ্যেই আসলে এইটা একটা খুব বাজে একটা সমস্যা। ঠিক আছে? এই যে সমস্যাটা এটা অনেক বেশি আছে। এবং আমি অবশ্যই একজনে একটা জাস্ট প্রশ্ন করেছে সেটার একটা উত্তর দিয়ে দিই।
সেটা হচ্ছে আপনার আর্টিকেল 15 তারপরে ব্র্যাকেটে 4, ঠিক আছে? আর মেন আর্টিকেলের নাম্বারটা একটু আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার হ্যাঁ আর্টিকেল 15-এর যে 4 নম্বর অনুচ্ছেদটা আপনারা যদি একটু দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে একটা সেকেন্ড, আমি জাস্ট এটা একটু বলে দিই। যে সেখানে আপনি দেখতে পাবেন যে ঐতিহাসিক বৈষম্য দূর করতে যে তিনটা আর্টিকেল আছে, 15(4), 16(4) আর আর্টিকেল 46, এইগুলো এই আর্টিকেলগুলো পড়লে আপনারা একটু দেখতে পাবেন যে এই সংরক্ষণের যে আলাদা আলাদা রিজনগুলো আছে, তার মধ্যে কিন্তু এইটা একটা জরুরি যে ওখানে সামাজিক যে বৈষম্য বা ডিসক্রিমিনেশনের এগেনস্টে ওখানে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন সব বর্ণের মানুষদের, এটা জরুরিটা কেন, এটা একটু পড়ে নেবেন। আমি দিয়ে দিলাম, কে একজন প্রশ্ন করেছিলেন আর্টিকেল নাম্বারটা, তো আমি একটু দিয়ে দিলাম। তাহলে ভাই স্বপ্ন ভাই, তাহলে অলরেডি আমাদের অনেক রাত, তাহলে আপনি আরেকদিন আসুন, আমরা তো বলবো আলোচনা। আপনি একটু গালাগালি শুনে যাবেন না? কার কাছে? আপনার কাছে? না আমার কাছে না, ওই কমেন্টস একজন রাধেশ্যাম বলে একজন কমেন্টস আজও অশিক্ষিত দুটোই, আর ওগুলো দিতে থাকবে। ওদেরই কারণে কেউ একজন প্রশ্ন করেছিল কোন সংবিধান কোন ইয়েতে, জীবনে পড়ে না তো, আমাদেরকে পড়িয়ে দিতে হয়, তো ওরা দিক না, অসুবিধা নেই। এরাই আবার দেখবেন যখন ইসলাম নিয়ে কথা বলবো তখন ভাই ফাটিয়ে দিত, ভাই কি কইতো ভাই, একদম ভাই। ও মানে ওইটা ঠিকই আসলে। আর আমি তো প্রথম কথা, হ্যাঁ সরি, আমি তো প্রথম কথা দেখুন, এই যে লিখছে বামপন্থী সেকুলার ওই হিন্দু রাষ্ট্র, ভাই একবার চায়নার দিকে তাকিয়ে দেখ ভাই কোন জায়গায় নিয়ে গেছে দেশটাকে, ঠিক আছে? আর এইটুকুই বলবো, আর কিছু বলবো না, ঠিক আছে? তাকিয়ে দেখ একবার চায়নার দিকে দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে, এইটুকুই আর কি। হ্যাঁ স্বপ্ন ভাই বলুন। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। অর্ণব ভাই কি আছেন না চলে গেছেন? উনি আছেন মনে হয়। ফারাজ ভাই কই? উনি তো বোরই হয়ে যান আর কি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হলে। না শুনছিলাম, বোর হয় নাই, শুনছিলাম। না আপনার ভালো লাগেনি বোধহয় আসলে। আপনারা আপনাদের বিষয়ে কথা বলছেন, আমি তো এটাতে কানেক্ট করতে পারি না, সো আমার এখানে অ্যাকচুয়ালি বলার কিছু নেই। না সত্যি কথা বলতে গেলে আপনার যে শিক্ষা, যেটা মানে যে বিষয়ে আপনি যে মানুষকে যেটাকে বলেন, সেটা সেটা তো আমরা কিছু বলতে পারবো না, সেখানে নিয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ সেখানে আপনাদের মুমিন ভাইদের দরকার। মুমিন ভাইরা সেখানে আপনাদের কাছ থেকে যদি কিছু শিক্ষা প্রাপ্ত হয় তাহলে সেটাই ভালো হবে। তাই আপনার সাথে তো ওই বিষয়টা কথা বলাটা, যদিও আসিফ ভাইয়ের সাথে কথা বললে হয়তো অনেক বিষয়, আসিফ ভাইয়ের সাথে অবশ্য আমি একদিন একটু সৃষ্টি জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো ওনার সাথে, যদি, কারণ উনি বেশ কিছু কথা বলেন এটা নিয়ে, তো ওনার সাথে ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। সেদিন আমি একটু পড়াশোনা করে নিই আমিও একটু পড়াশোনা করে নিই, কারণ ওনার সাথে কথা বলতে গেলে একটু পড়াশোনা না করে কিছু হবে না আর কি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, দলিল রেখে দেবো। জি ঠিক আছে, আসেন তাহলে আমরাও সৃষ্টি নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড হবো। ভালো থাকেন তাহলে স্বপ্ন ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়েনিং। ফারাজ ভাই একটা জিনিস দেখেছেন, এই মুসলিম মুমিন এবং এই হিন্দু অশিক্ষিত মুমিনগুলোর মধ্যে বানানের একটা দেখুন, বোঝাই লিখেছে, এই মালটা যা খুশি তাই মানুষকে বোঝাই, তুমি নিজে বোঝাও না আমি বোঝাই, যেটা হচ্ছে না অন্তত সেটা একটু ঠিক করো, ঠিক আছে? এই মূর্খ সুরক্ষ বাদ দেন ভাই। জি আর একটা উত্তর দিয়ে দিই জাস্ট, এইদিকে লিখছে যে এইদিকে বলে যে ধর্ম পড়ে না, আবার বলে ধর্মগুলোই দায়ী। ভাই রে ভাই, এই কথাটা যদি না বুঝে থাকো ভাই, তাহলে তো মোটামুটি আর এটা এক্সপ্লেন করা দরকার নেই। হ্যাঁ বলুন ফারাজ ভাই। আচ্ছা এডিটর ভাই, কি অবস্থা? আপনার ফ্রেন্ডের পরে আপডেট পেলেন? দাদা আপডেট বলতে একটা লাইভে একটা পেয়েছি দাদা, ওই ক্যামেরার সাইডে যে চার্ট আছে ওখানে কি লিংকটা দিলে দেখা যাবে? জি প্রাইভেট চ্যাটে দিতে পারেন। আচ্ছা আমি দিচ্ছি দাঁড়ান। দেখুন আমি এই মাত্র দিলাম। ওখানে তো পরিষ্কার বলছে, ও প্রশাসন সামনে দাঁড়িয়ে আছে 4-5 জন, পুরো লাইভে তো দেখাচ্ছে, পরিষ্কার বলছে কি আমাদের হাতে তুলে দিতে হবে, পরিষ্কার প্রশাসনের কাছে ছিনিয়ে নিয়ে বলছে কোনো মাপ নাই। দেখুন লাইভটা হয়তো খুললে দেখতে পাবেন, একজনের লাইভ থেকে কপি করে দিলাম। পেয়েছেন দাদা এটা? জি আপনি দেখেন জঙ্গির বাচ্চা জঙ্গিদের অবস্থা। ওর নামে কোনো এফআইআর হবে না, ওর নামে এফআইআর হবে না, এফআইআর হলেই হবে। আমি আবার আসবো, আরে কিরা অবস্থা ভাই, জঙ্গির বাচ্চা জঙ্গি, এগুলো বাংলাদেশেও জঙ্গির বাচ্চা জঙ্গি, ইন্ডিয়াতেও জঙ্গির বাচ্চা জঙ্গি, যেই জায়গায় যাবে এই জঙ্গির বাচ্চা জঙ্গি থাকবে সারা জীবন। দাদা এরা তো পুরো ক্ষেপে আছে, যদি ওকে পাই কি করবে, এখন তো প্রশাসনের হাতে আছে।
মানে তারা এফআইআর হতে দিবে না, মানে কি তারা নিজেরা যায় তারে পিটাই মেরে ফেলাবে আর কি। বলছে তো পরিষ্কার, কোনো শাস্তি নাই, আমাদের হাতে তুলে দিতে হবে। কোনো এফআইআর হবে না, এটা যা হবে পাবলিকের মধ্যে হবে। আইনত ব্যবস্থা আইনত গেলে ও 7 বছর জেল কাটবে, বাস তারপরে ও পয়সা দিয়ে দাবি হয়ে যাবে। ইসলামী হিসাবে গেলে তো ওকে ডাইরেক্ট সেইখানে জিন্দা জ্বালিয়ে দিতে হবে। ইসলামী হিসাবে গেলে ডাইরেক্ট ওখানে জিন্দা জ্বালিয়ে দিতে হবে। ওরে কি করবো, ইসলামী হিসাবে গেলে তোকে জিন্দা জ্বালিয়ে দিতে হবে? ইসলামী তো দাদা আপনার জিন্দা জ্বালিয়ে দিবেন দাদা? সেই তো আপনাদের সেই এখানে তো হচ্ছে নাকি? সেই তো হ্যাঁ ভাই, হ্যাঁ। আমাদের মতো মানুষদের আবার দুদিকে জ্বালা, বুঝলেন? এইদিকে আবার রামনবমী নিয়ে পোস্ট করলে ওইদিকে ভাই মানে পোলাগুলো ফোন করে, এই যারা মুসলিম তোষণ করে ভাই তাদেরই আই পার্টির থিঙ্ক পোলারা। আপনাদের উচিত মানে যারা ইন্ডিয়ান যারা আছেন তাদের, ইন্ডিয়ান এইচএস যারা আছে, এই দুটারে খেপাই দিয়া পপকর্নে বসা উচিত, বুঝছেন? তাই মনে হয় না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আসলে বেঁচে থাকার কোনো অধিকার নাই। না ফারাজ ভাই, সব থেকে ফানি ব্যাপার হচ্ছে যে এই যে পার্টির নেতারা মুসলিম তোষণ করে, আজকে রামনবমী নিয়ে ওই বান্দর সেজে ঘুরে বেড়াচ্ছে, সেটা নিয়ে পোস্ট করলে তাদের পার্টির নেতারা ফোন করে, পোস্টটা ডিলিট করে দে। ঠিক আছে, তারা আবার ইয়ে খেতে চলে যায়, আপনার ইফতারি খেতে চলে যায়। ঠিক আছে, হিন্দুরা এই জিনিসটা করে যে হিন্দু ধর্মে নিয়ে কোনো ইয়ে হলে তারা বলবে আবার মুসলিম তোষণ করতে চলে যাবে। তো এই জিনিস তো ভাই এরা তো মানে দুদিক দিয়ে আমাদের সমস্যা হয়, বুঝলেন? সেই জন্য লেখালেখি কথা বলা একটু কমিয়ে দিয়েছে এখন, একটু মানে বুঝে শুনেই করতে হয়। হ্যাঁ অবশ্যই, মুসলিম তোষণ করবে এদিকে, আবার এদিকে বলবে বিজেপি খারাপ, বিজেপি আবার এই রামনবমী নিয়ে পোস্ট করলে বলবে পোস্ট ডিলিট করে দে ফোন করে। একটু দাদা মুক্তমনাদিকে একটু বারবার করে সাবধান করে দেন। এর কিছু কিছু মুক্তমনা আছে প্রকাশ্যে করে, ফলে এই যে এর মতো সমস্যায় পড়ে। একে আমি আগে সাবধান করেছিলাম অনেকবার, আমি নিজে দায়িত্ব নিয়ে ওর অনেক পোস্ট ডিলিটও করিয়েছি। মানে সাবধান বলতে কি, দেখুন কিভাবে নিজের কথা রাখতে হবে বা কিভাবে বলতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে যদি এই মোহাম্মদ একটা ওই ভাই, তাহলে ভাই আটকানো মুশকিল আছে। ঠিক আছে, এইভাবে চাপও আছে, এতে করে ভারতীয় সংবিধানও বাঁচাতে পারবে না। কিন্তু যদি সঠিক ভাষা প্রয়োগ করে, সঠিক ভাষা প্রয়োগ করে যদি করা যায় তাহলে হচ্ছে মেন ব্যাপার আর কি, এইটুকুই আর কি। হ্যাঁ, ওকে ও ফেক আইডিয়া ইউজ করে, নিজের রিয়েল আইডি থেকে ও শুধু নাম চেঞ্জ করতো বারবার, আর ও প্রকাশ্যে এরকম বলে যেত। এবারে হয়েছে যাওয়ার, ওকে আমি মানাও করেছিলাম, শুনেনি। আর যেটা হওয়ার আমি যেটা ভেবে রেখেছিলাম সেটাই হলো আজ। কি অবস্থা বলবো, আমরা নেক্সট দিন এটা নিয়ে আর শুরু করবো আলোচনা, অসুবিধা নেই। তাহলে শুরু থেকে এটা নিয়ে আরো তখন আশা করি খবর টবর চলে আসবে। লোকেশনটা বলে আপনি হয়তো বুঝতে পারবেন, আপনি পশ্চিমবঙ্গেরই হয়তো। কেশপুর চেনেন? কেশপুর, এটা কেশপুরে হয়েছে। তো ওই এরিয়াটা তো হিন্দুদের ভালোই আধিপত্য আছে, তারপরেও মুসলিমরা এতটা ইয়ে করছে না, যে এলাকাটাই হয়েছে ওইটা তো মুসলিমের এরিয়ার মধ্যে হয়েছে, হিন্দু তো সাইটে আছে ওখানে পুরো 10-12টা। কি নাম জায়গাটার বললেন? কেশপুর। তেজপুর? কেশপুর শুনেছেন আগে হয়তো? আগেও এখানে প্রচুর ঝামেলা হয়েছে। হ্যাঁ, রাজনীতিক নিয়ে আগে প্রচুর হয়েছে। না সাবধানে থাকতে, এটাই ইসলামী, আমাদেরকে জ্ঞান দাও, এটাই ইসলামী। সেইখানে জিন্দা জ্বালিয়ে দিতে হবে, ইসলামী হিসাবে গেলে ডাইরেক্ট ওখানে জিন্দা জ্বালিয়ে দিতে হবে। এটাই ইসলামী, আমাদেরকে জ্ঞান দাও। কি গর্বিত জঙ্গির বাচ্চা জঙ্গি, এটাই ইসলাম শাস্তি, তাকে জিন্দা জ্বালিয়ে দিতে হবে। সেই ইসলামটাও জানা না ভালো করে, সব থেকে ফানি ফারাজ ভাই। সেই নবী তোমাকে দেশ ভালোবাসতে বলেছে, দেশ ভালোবাসতে বলেছে। নিচে আরো ভিডিও আছে, দেখুন ফারাজ ভাই প্রোফাইলটা যান, আরো দুটো ভিডিও আছে। আমি দেখছি আরো বেশ কটা ভিডিও আছে দেখছি। বাট এই যে আমাদেরকে জিজ্ঞেস করে মাঝে মাঝে, ভাই আমি ধর্মটা বিশ্বাস করি, নিজের মধ্যে রাখতে যাচ্ছি, হ্যাঁ ধর্ম থেকে একটা শান্তি পাই, আমি নিজের মধ্যে রাখতে যাচ্ছি, আমি এটা অন্যর উপর চাপাই দিব। ভাই চিন্তা করছেন, ধর্ম আপনাকে শিখাইতেছে, আলটিমেটলি শিখাইতেছে যে আপনাকে একটা শিশু সুদাই না পেডোফাইলে হচ্ছে আপনার ইয়ে করতে হবে, নিজের থেকে বেশি ভালোবাসতে হবে। এবং আপনি যখন ধীরে ধীরে এটা তো কনভিন্সড হবেন, যেটা যখন আপনি এটার সাথে একমত হয়ে যাবেন যে হ্যাঁ এইটাই সত্য, ওই পেডোফাইলে আমার এত বেশি ভালোবাসতে হবে, নিজের থেকে ভালোবাসতে হবে, নিজের জান তার জন্য কোরবান করে দিতে হবে, এবং কোরবান করার জন্য সবসময় রেডিও থাকতে হবে। ওইরকম যখন মেন্টালিটি আপনি ধারণ করবেন, তখন তো ভাই এই ধরনের জঙ্গিগিরি করা, নিজের দেহ মানে নিজেকে কোরবানি করে অন্যকে হত্যা করতে যাওয়া, এই জিনিসটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়।
আচ্ছা দাদা, ফটো কিভাবে দেওয়া যায়? কিছু ফটো এসছে আমার কাছে, ও মনে হচ্ছে বাড়িঘর ভাঙচুরের মনে হচ্ছে ফটো এসছে। আপনি ফটো স্ক্রিন কি শেয়ার করতে দেওয়া যায়? পারবেন, লিংক লিংক দিতে পারেন। লিঙ্ক না, লিংক যে আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে একটু আগে, এই মাত্র। ফটো কি ডাইরেক্ট শেয়ার করা যায়? ফটো ডাইরেক্ট শেয়ার, আপনি তো মোবাইলে যুক্ত হয়েছেন না? হ্যাঁ, মোবাইল থেকে দেখছি আমি। ছবি তো ভাই ডাইরেক্ট শেয়ার করা আসলে যায় না, ছবি তো আপনার আচ্ছা, আচ্ছা, তাহলে আমি দেখবো ডিসকানেক্ট একবার। হয়ে গেছিলাম, আমাকে লিংকটা আরেকবার একটু পাঠিয়ে দিন না, এখানে আমি একটু সেভ করে রাখি, আমরা একটু ইয়ে করবো আর কি, তাহলে ওটা এই নিয়ে লিঙ্ক, কথা এই বলবো। লিঙ্কটা হ্যাঁ, এই ঠিক আছে, আমি ইউটিউবের লিংকটা। এটা আমি ফেসবুকের দিচ্ছি লিঙ্ক ভাই। আছে, ঠিক আছে আমি দিলাম আরেকবার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে এখানেই শেষ করি আজকে। হ্যাঁ, যেহেতু ছবি তো শেয়ার করা যাচ্ছে না, তাহলে আজকে এখানে ঠিক শেষ আছে করি। দাদা, আমি কাল খবর নিয়ে আরো আপডেট দেবো আরো কি হলো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনাকে বিদায় জানিয়ে দিতে ভাই। তো এই হচ্ছে অবস্থা, দেশের অবস্থা, দেশের বাইরের অবস্থা এই। তো এদের জন্য আই থিঙ্ক একটাই পলিসি, ভালো পলিসি, সেটা হচ্ছে আপনার ইরান যে পলিসিটা নিছে, না সরি, ইসরায়েল যে পলিসিটা নিছে, এই পলিসিটাই হোল্ড করা তাদের জন্য আই থিঙ্ক, এদের জন্য আই থিঙ্ক বেস্ট পলিসি আর কি। কোনো একটা মায়ের বুক খালি করা, কোনো একটা বাবার সন্তানকে ইয়ে করা, কোনো একটা বাচ্চার বড় ভাই বা কোনো কারো ছোট ভাইকে যখন আপনি এইভাবে ইয়ে করতে যাবেন, মব লিঞ্চিং করে মারতে যাবেন, ও মেরে ফেলাবো, ও মেরে ফেলাবো, ও অন্য জন্য জীবন দেবো, ও পেটটা ফেলাবো, ভাই জীবন তো পুরো আর কুত্তার আছে খ্যাত নাকি তোরা, হারামজাদার আছে হারামজাদারা। আফ, মানে কোন লেভেলের সুরে বাচ্চা হইলে মানুষ মানে মব নিয়ে একজনের মারবে এবং এটা মনে করে একটা নৈতিক পজিশন। আই উইশ ভাই, মানুষ মাঝে মাঝে ইয়ে চিন্তা করে না, মানে আকাশ কুসুম চিন্তা করে না। আই উইশ আমি টাইম ট্রাভেল করতে পারতাম, আই উইশ আমি মোহাম্মদের নিজের হাতে স্ট্র্যাঙ্গল করে মারতে পারতাম, গলা টিপ দিয়ে মারতে পারতাম আমি হারামজাদারে। সেম সেম ফারাজ ভাই, সেম সেম ফিল হয়। নিজের হাতে যখন দেখতাম যে নিজের হাতে টিপে ওর ইয়ে চোখ মুখ থেকে রক্ত বের করতেছি, তখন হয়তো স্যাটিসফাইড হতাম যে কতটা কেওস, কত ধরনের কেওস এরা সারা জীবন ধরে ছড়াই গেছে এবং ছড়া যাইতেছে, কত লাইফ লস এই সুরা, কত লাইফ লস এদের জন্য। মানে যে জায়গাগুলো ভালো ছিল সেগুলোকেও নোংরা করেছে যত দিন গেছে, ইতিহাস তো এটার সাক্ষী, তাই না ফারাজ ভাই? যে জায়গাগুলো ভালো ছিল সেই জায়গাগুলোকেও পলিউশন, মানে পলিউটেড করে দিয়েছে। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে আপনারা। And yeah, take ওকে, care. টেক কেয়ার, গুড নাইট, গুড নাইট।